আসসালামু আলাইকুম। ফোকাস রাইটিং, ভোকাবুলারি, ট্রান্সলেশন, রিসেন্ট জিকে এই ৪ টা পার্টসের জন্য অত্যন্ত কাজের জিনিস হলো নিয়মিত পত্রিকা পড়া। আপনার যেহেতু এত সময় নেই বস, তাই আমি আপনার জন্যে যতটুক দরকার ঠিক ততটুকু শেয়ার করছি। চলুন শুরু করা যাক তাহলে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে পাচ্ছেন যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। যার কারণে হরমুজ প্রণালী দিয়ে ফুয়েল ট্রান্সফার অর জ্বালানি নিয়ে যেসব কার্গো বিভিন্ন দেশে যায় সেগুলো এখন আর যেতে পারছে না। সেটা আইআরজিসি তাদের নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। এখন সেক্ষেত্রে আমাদের মতো দেশ যারা আমরা আমদানি নির্ভর তারা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে সেটার ধাক্কাটা আমাদের এখানে লেগে গেছে। আম আমরা জানি যে বিশ্বের যত জ্বালানি রপ্তানি হয় তার ২০% প্রায় ২০-২১% জ্বালানি এই আসা হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হয়। এখন এই সমস্যা আমরা ঢাকার মধ্যে কি সমস্যায় আছি সেটা নিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে রিপোর্ট তৈরি করেছে। সো সেই রিপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনার এত বিশাল এই ৬ পেজের রিপোর্ট পড়ার আপনার কোনো দরকার নেই। আমি আপনাকে এই রিপোর্টের সামারিটা আপনাকে আমি বলে দিব। আমরা কিছু জিনিস একটু পড়ে দেখব যে তারা আসলে কি বলতে চেয়েছে। তবে এটার যে সামারিটা সেটাই আমি আপনাকে এক্সপ্লেইন করে দিব যে এটাতে আসলে কি বলা ছিল। তার আগে আমরা কিছু শব্দের অর্থ জেনে নেই। স্কেলেটিং, স্কেলেটিং শব্দের অর্থ হলো যে গ্রোয়িং অর ইনক্রিজিং যেটা বৃদ্ধি পায়, ধীরে ধীরে যেটা বৃদ্ধি পায়। রেশনিং, রেশনিং একটা টার্ম সেটা জ্বালানির ক্ষেত্রে এবং গভর্নমেন্টের সাথে অনেক বেশি রিলেটেড এটা হয়। ইভেন যেকোনো প্রতিষ্ঠানের সাথে হতে পারে। মূলত এক্সিস্টিং রিসোর্সকে কোনো একটা আপনার যদি ৩ টা সেক্টর থাকে আপনি কোনো একটা সেক্টরকে বুস্ট আপ করার জন্য বা কন্টিনিউইটি করার জন্য সেটার চলমানতা বা হচ্ছে যে ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটা প্রজেক্ট থেকে সরিয়ে অন্য একটা প্রজেক্টে আপনি হচ্ছে জাস্ট ইউজ করতেছেন যাতে আপনার সংকটটা তৈরি না হয় আরকি। এটাকে মূলত রেশনিং বলা হচ্ছে। স্ক্র্যাম্বলিং সেটা হলো যে জিনিস খুব দ্রুত মুভ করে, দৌড়ায়। স্পট মার্কেট সিম্পলি হলো ক্যাশ মার্কেট যেটাকে আপনি ক্যাশ টাকা দিয়ে ট্রানজ্যাকশন করবেন। স্টক ফাইলিং ফুয়েল মূলত স্টক ফাইলিং শব্দটার অর্থ হলো যে জমিয়ে রাখা আরকি, হ্যাঁ? আপনার আবার যতটুকু নেসেসারি ছিল তার চেয়ে বেশি আপনি কিনে রাখতেছেন। এটাই মূলত হচ্ছে স্টক ফাইলিং। ইরেটিক হলো যে আনপ্রেডিক্টেবল অর ইনকনসিস্টেন্ট কোনো ইনসিডেন্ট ঘটতেছে যেখানে কোনো আমরা প্রেডিক্টই করিনি এমন ঘটনা ঘটতে পারে। ব্রেসিং মূলত এমন কিছুকে বোঝায় যে আমার সামনের দিনে কঠিন হইতে পারে এবং কোনো কঠিন ঘটনা ঘটতে পারে। তার জন্য আগে থেকে আমি এই প্রস্তুতিটা নিচ্ছি কিংবা হচ্ছে যে এই সমস্যাটার সম্মুখীন আমি হব। তার জন্য আগে থেকে একটা রেডিনেস থাকা আরকি। আর প্রলংড বলতে স্ট্রেচিং আউট যেটাই আমরা বলি, দীর্ঘ হওয়া আরকি, হ্যাঁ? প্রলম্বিত হওয়া, লম্বা হয়ে যাওয়া। স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই কঠিন সময়গুলো যায়। স্ট্রেইন, স্ট্রেইন মূলত হচ্ছে মাথা ব্যাথার কারণ। পুশিং আউট যেটা আপনাকে হচ্ছে যে পুশ করছে বা আপনার প্রভাবক কিংবা আমরা যদি বলি যে এটা হচ্ছে ড্রাইভার যেটা আপনাকে হচ্ছে ড্রাইভ করছে। ডিউইন্ডলিং এই শব্দের অর্থ হলো মূলত গ্র্যাজুয়ালি ডিক্রিজিং যেটা ধীরে ধীরে কমে যায়। ক্রিপল হলো অমাত্রাতিরিক্তভাবে যেটা ধাক্কা দিয়ে আমার স্বাভাবিক যে
নিয়ম ছিল, রেগুলারিটিস ছিল, সেখানে একটা ডিসরাপশন তৈরি করা বা ডিস্টারবেন্স তৈরি করা। হ্যাঁ, এরপর ভিজিলেন্স। ভিজিলেন্স হলো যে কোনো কিছুকে তদারকি করা, সুপারভিশনে রাখা, সার্ভেলেন্সে রাখা। হোয়ার্ডিং, হোয়ার্ডিং মূলত বোঝায় যে ইল্লিগালি যদি আমি কোনো কিছুকে স্টক করি, যেটা আমরা আমাদের বাংলাদেশে তো এটা একটা কমন প্র্যাকটিস, আমরা দেখতেই পাই যখন যখন কোনো কিছুর দাম বেড়ে যায় তখনই সেই ব্যবসায়ীরা বা সিন্ডিকেট যারা আছে তারা খুব দ্রুত, অসাধু ব্যবসায়ীরা এই সব জিনিসপত্র খুব দ্রুত মজুত করে। সো ওইটা হচ্ছে ওয়ার্নিং। আর ওভারসি, ওভারসি বলতে মূলত টেকিং কেয়ার কিংবা হচ্ছে যে সুপারভাইজ করা, মনিটর করা। সেটব্যাকস, সিম্পলি আনএক্সপেক্টেড প্রবলেমস, যেটা আমরা আশা করিনি সেটাই ঘটতে যাচ্ছে আর কি। আসুন তাহলে আমরা রিপোর্টটা একটু দেখি কি বলা হচ্ছে। যে এখানে বলা হচ্ছে 1000 মাইল দূর থেকেও, 1000 মাইল দূরে থেকেও আমরা এই ঢাকায় বসে একটা বাংলাদেশ অলরেডি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সমস্যায় পড়ে গেছে আর কি। যেহেতু আমাদের এলএনজি নির্ভরতা আছে এবং আমরা আমাদের যা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে, সার উৎপাদনের ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ফুয়েল অনেক বেশি ব্যবহার করে থাকি। সো এখন তো সেটা যেহেতু হচ্ছে না, সো আমরা সমস্যায় পড়ছি। এটাই মূলত এই জায়গাটাকে বলা হয়েছে। বলা হচ্ছে যে দ্য ইম্প্যাক্ট ইজ অলরেডি ভিজিবল। আমরা ইতিমধ্যে সেটা দেখতে পেয়েছি যে পেট্রোল পাম্পস আর ক্রাউডেড উইথ anxious customers stockpiling fuel. Fertilizers plants are shutting down due to gas shortages, and energy officials are racing to replace disrupted LNG shipments from Gulf suppliers. সো বলা হচ্ছে যে অলরেডি দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে, সার কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক গ্যাসের অভাবে। আমার যেসব কাস্টমার, গ্রাহকেরা হচ্ছে উদ্বিগ্ন হয়ে আছে, তারা মজুত করার চেষ্টা করছে, বাড়তি কেনার চেষ্টা করছে। আমার যারা এনার্জি রেগুলেটরিতে কাজ করছে বা এনার্জি রিলেটেড অথরিটি আছে, তারা হিউম্যান রিসোর্স আছে, যে খুব মোটামুটি সাপ্লায়ার শিপমেন্টের ক্ষেত্রে অল্টারনেটিভ খোঁজার জন্য তারা দৌড়াচ্ছে আর কি। মূলত যেহেতু আমরা ওমান, কাতার, আরব আমিরাত এইসব জায়গা থেকে অনেক বেশি পরিমাণে, সৌদি আরবের আরামকো, এই কোম্পানিগুলো থেকে অনেক বেশি পরিমাণে ফুয়েলগুলো নিয়ে থাকি। তারা যেহেতু দিতে পারছে না বা তাদের ওদিক হয়ে যেহেতু এই কার্গোগুলো আসছে না, সো আমরা এই জায়গায় আর কি সমস্যায় পড়ে গেছে। সেটাই মূলত এই পুরো প্যাসেজে বলা হয়েছিল আর কি। তো আমরা দেখি যে এইখানে এইখানে বলা হয়েছে যে আচ্ছা, এই পুরো রিপোর্টটাকে, এই ৬ পেজের যে রিপোর্টটা আমরা যদি এখানে দেখি, এখানে মূলত বলা হয়েছে যে প্রবলেমগুলো কি হচ্ছে, কারেন্ট সিনারিওটা কি, এবং আমার সামনের দিনে এই প্রবলেমটাকে হচ্ছে রিডিউস করার জন্য আমরা কি স্টেপ নিয়েছি বা আমাদের সরকার কি পদক্ষেপ নিয়েছে, সেই নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়েছে। যেহেতু আমি আগেই বলেছি যে আপনার এত বড় রিপোর্ট পড়ার দরকার নাই, আপনি চাইলে পড়ে নিতে পারেন, তবে আমি এইটার যে সামারিটা সেটা আপনাকে আমি বলে দিচ্ছি। সো দেখি আমরা যে মিড ইস্ট কনফ্লিক্টস, এনার্জি প্রবলেমস ইন বাংলাদেশ, এটাই মূলত একটা টপিক, টাইটেল ছিল আর কি। সো আপনি যখন ফোকাস রাইটিং করবেন সেক্ষেত্রে আপনি এভাবেই করতে পারেন। আপনার প্রথমে আপনি সিনারিওটাকে, যে আপনার কি ছিল, বলা হচ্ছে যে পেট্রোল পাম্পস আর ক্রাউডেড উইথ anxious কাস্টমার স্টক ফাইলিং ফুয়েলস। সো বলা হচ্ছে পেট্রোল পাম্পগুলোতে এখন উদ্বিগ্ন বা দুশ্চিন্তাগ্রস্ত কাস্টমারদের, গ্রাহকদের ভিড় লেগে গেছে, যাতে তারা হচ্ছে আগে থেকে বেশি কিছু কিনে রাখার চেষ্টা করছে। ফার্টিলাইজার প্লান্টস আর শাটিং ডাউন ডিউ টু গ্যাস শর্টেজ। গ্যাসের অভাবে হচ্ছে সার কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। আমরা গতকালই একটা রিপোর্টে দেখেছি যে
5টা সার কারখানা ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু শুধু শাহজালাল সার কারখানা যেটা রয়েছে সিলেটে সেটাই চালু রয়েছে। Energy officials are racing to replace disrupted LNG shipments from Gulf suppliers. এখানে মূলত বলা হচ্ছে যে আপনার যেহেতু আমি আগেই বলেছি যে আমরা আরব আমিরাত, কাতার, ইভেন সৌদি আরবের যেসব কোম্পানিগুলো থেকে আমরা এলএনজি নিয়ে থাকি, তারা যেহেতু আমাদেরকে দিতে পারছে না, তো আমাদেরকে অল্টারনেটিভ খুঁজতে হচ্ছে। আমরা অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, আহ, এইসব কান্ট্রিগুলো থেকে সেখানে কোনো সাপ্লায়ার যদি থাকে তাদের থেকে স্পট মার্কেটে কেনার জন্য হচ্ছে আমরা সাপ্লাই খুঁজে বেড়াচ্ছি আর কি। সেটা বলা হচ্ছে গ্লোবাল এলএনজি prices have already surged 35%, 35% এর মতো আপনার দাম অলরেডি ইতিমধ্যে সেটা বেড়ে গিয়েছে, এবং ডিজেল স্টকস হ্যাভ ড্রপড টু জাস্ট 9 days সাপ্লাই। বলা হচ্ছে ডিজেলের মাত্র 9 দিনের স্টক আছে, অকটেন আছে হচ্ছে 15 দিন, এবং ফার্নেস অয়েল আছে হচ্ছে মাত্র 60 দিনের, 60 days, যেটা এর গত সপ্তাহে সেটা 93 দিনের ছিল। তার মানে আমি বুঝতে পারছি যে খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি চ্যালেঞ্জগুলো দেখি বা প্রবলেমগুলো দেখি, এক্ষেত্রে আমাদের সমস্যাগুলো কি হচ্ছে। আমাদের সেচের কাজ যেহেতু আমরা জানি আমাদের এখন একটা ভালো মৌসুম যাচ্ছে, সো সেখানে সারের অনেক ডিমান্ড থাকবে, সারের জন্য অনেক বেশি ডিমান্ড থাকবে, সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পারবো না। সো সেখানে তৈরি হবে শিল্প কারখানাগুলি হচ্ছে যে গ্যাসের কারণে তাদের প্রোডাকশনের সমস্যা হচ্ছে, ঠিক আছে। হাউসহোল্ড ব্রেসিং ফর হাই ইনফ্লেশন অ্যাহেড অফ ঈদ, গৃহস্থালী ঘরগুলো বা হচ্ছে যারা আমাদের পরিবারগুলি হচ্ছে একটা মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাবে, সেটাই বলা হচ্ছে যে জিনিসপত্রের দাম বেড়ে যাবে ঈদের আহ, ঈদ উপলক্ষে হচ্ছে আমাদের দেশে এমনিতেই দাম বেড়ে যায়, এটা আমাদের দুর্ভাগ্য। তার মধ্যে যখন এইসব জ্বালানি সংকট তৈরি হবে তখন মানে এর মধ্যে হচ্ছে যে আপনার অনেকগুলো জিনিসের দাম দ্রুতই বাড়তে থাকবে। আর এই ডিসরাপশনগুলো যদি দীর্ঘ হয়, এই সমস্যাগুলো যদি, সংকটগুলি যদি দীর্ঘ হতে থাকে, তাহলে আমাদের জ্বালানির দামও বাড়তে থাকবে। সেম যদি আপনি ইন্ডাস্ট্রিগুলোতে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই দিতে না পারেন, তাহলে সেখানে আউটপুট অবশ্যই কমে যাবে, উৎপাদন সেখানে ব্যাহত হবে। স্ট্রেন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে রিজার্ভ ছিল, আমরা দেখেছি যে 35 বিলিয়নের মতো আমাদের রিজার্ভ ছিল ইউএস ডলার, কিন্তু সেখানেও হচ্ছে ধাক্কা লাগবে আর কি। হ্যাঁ, সরকার ইতিমধ্যে কি কি পদক্ষেপ নিয়েছে আমরা সেগুলো একটু দেখি। 10% কাট ইন সাপ্লাই টু ফিলিং স্টেশনগুলো থেকে তারা যে পরিমাণ ডিম সাপ্লাই আগে পেত, ধরেন 100 পাইলে এখন তারা 90 পাচ্ছে, 10% সেখান থেকে কাট করা হয়েছে, এমন কিছু নির্দেশনা তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জ্বালানি মন্ত্রী সেখানে তিনি ইতিমধ্যেই ভিজিটগুলো করছেন, মানে 1 to 1, 1 by 1। আর সেকেন্ড স্টেপ হলো যে অফিসিয়ালস আর আর্জিং সিটিজেন্স টু কনজার্ভ এনার্জি। হ্যাঁ, আমরা সেটা দেখেছি যে আমাদের এনার্জিগুলোকে হচ্ছে কনজার্ভ করার জন্য, যাতে আমরা অপচয় না করি। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনিও বলেছেন যে তার সচিবালয়ে অতিরিক্ত বিদ্যুতের ব্যবহার কমাতে হবে। তিনি তিনি শুরু করেছেন, সেভাবে আমরা দেখতে পাবো যে সবগুলো সরকারি অফিসে এবং বেসরকারি অফিসগুলোতেও সেটা চলতে থাকবে। ভিজিলেন্স টিমস চেক ফুয়েল হোয়ার্ডিং, বিজিবি বিজিবিকে নিয়ে হচ্ছে আমাদের অন্য 3টা সংগঠনের কোম্পানির টিম দিয়ে একটা ভিজিলেন্স টিম
গঠন করা হয়েছে। তারা সার্বক্ষণিক চেক করতে থাকবে যে কোথাও জ্বালানি পাচার হচ্ছে কিনা, জ্বালানি হচ্ছে যে মজুত করা হচ্ছে কিনা সেগুলো তারা সার্বক্ষণিক তদারকির মধ্যে রাখবে। Agreements with 23 international companies to import LNG through the spot market. আগে বলছি যে স্পট মার্কেট হলো ক্যাশ মার্কেট। আমরা যখন এলসি করি সাপ্লাই চেইনের ক্ষেত্রে, তখন আমরা ২-৩ মাসের আগাম এলসি খুলে সেটা আমদানি করি। যেহেতু আমি আমি যদি আপনার প্রোডাক্ট না পেয়ে থাকি, সাধারণত আমাদের মতো দেশগুলোতে আগে পেড করা হয় না। তো সেক্ষেত্রে যেহেতু সাপ্লায়ার যেহেতু একটা প্রবলেমে আছে, সে তো রিস্ক নিবে না। যার কারণে আমাদের এখানে স্পট মার্কেটে খুঁজতে হচ্ছে। যদিও স্পট মার্কেটের দামগুলো কিন্তু খুবই ভোলাটাইল, হ্যাঁ? খুবই, খুবই, খুবই হচ্ছে ওঠানামা করে। সেক্ষেত্রে আমাদের হয়তো বেশি দাম দিয়েও কিনতে হতে পারে। কিন্তু আমরা ২৩ টা কোম্পানির সাথে, আন্তর্জাতিক কোম্পানি যেগুলো রয়েছে তাদের সাথে এগ্রিমেন্টে গিয়েছি, কথাবার্তা চলছে। এবং ফাইনালি যেটা বললাম, রেশনিং ফুয়েল অ্যান্ড গ্যাস, সরকার ইতিমধ্যেই হচ্ছে কোনো একটা সেক্টর থেকে কমিয়ে অন্য একটা সেক্টর হচ্ছে স্মুথলি অপারেট করছে আরকি। এই ছিল হচ্ছে ওভারঅল রিপোর্টটা। আমি আর পড়লাম না। আপনার দরকার হলে এই রিপোর্টটা টিবিএস থেকে পড়ে নিতে পারেন। তবে আমার কাছে মনে হলো যে এত বড় রিপোর্ট আপনার পড়ার দরকার নেই। আপনি শুধু vocabulary-টা এবং এই সামারিটা নোট করে রাখলে আশা করি আপনার কাজে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো পর্বে।